তখন ধবলি গাই পুকুরের পার থেকে তার গলার দড়িটা ডকাইয়ের সামনে ফেলে দেয়। ডকাই কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে। গভীর রাত নামতেই দামোদরের নদীতে ভেসে ওঠে ভয়ঙ্কর জল পিশাচিনী। খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে। কতদিন হয়ে গেল এই নদীর মাছ ছাড়া আর কিছুই খাইনি। সেই কবে একবার রক্ত মাংসের স্বাদ পেয়েছিলাম, কিন্তু এখন আমার ভয়ে এই নদীতে কেউ আর স্নান করতে আসে না। তবে আর একবার যদি সুযোগ পাই, তখন এই গ্রামের কেউ আমার হাত থেকে রেহাই পাবে না, কেউ না। তারপর সে গর্জন করতে করতে নদীর নিচে চলে যায়। পরের দিন সকালে কাঠ ফাটা রোদে জমিতে কাজ করছিল রতন আর সমীর। সমীর, চল না আমরা গিয়ে দামোদরের নদী থেকে একটু জল খেয়ে আসি। তৃষ্ণায় আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে। ওরে বাবা, ওই দামোদরের নদী? খবরদার না। কত বছরের ঘটনাগুলো কি তুই ভুলে গেছিস? ওই লোকটার খোবলানো দেহটার কথা মনে পড়লেই বাবারে, এই নদীতে গরু ছাগল যেই জল খেতে নেমেছে সে আর বেঁচে ওঠেনি। আরে ও সব তো 1 বছর আগের ঘটনা, এখন আর কিছু হবে না। আর ওই সব জল পিশাচিনী বলে কিছু নেই, সব ঘেটু জেলের এই মন গড়া কথা। বেটা একা এসে এই নদী থেকে মাছ চুরি করবে বলে এমন মন গড়া গল্প বেঁধেছে। হ্যাঁ, সমীরের হাজার বারণ সত্ত্বেও রতন গিয়ে দামোদরের নদীতে নেমে চোখে মুখে ভালো করে জল দিয়ে মন ভরে জল খায়। শান্তি। ভাই সমীর, তুইও আয়, দুজনে স্নান করে বাড়ি ফিরবো। নদীর ঠান্ডা জলে স্নান করলে মন একেবারে জুড়িয়ে যায়। আয় আয় আয়। ঠিক তখনই তার সামনে নদীর জল প্রবল বেগে ঘুরতে থাকে। রতন কি যেন একটা দেখতে পেয়ে একটু ভয় পেয়ে যায়, আর সাথে সাথেই কে যেন তাকে টেনে একেবারে জলের নিচে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দামোদরের নদীর জল রক্তে লাল হয়ে যায়। হায় হায় হায়, আবার সেই একই ঘটনা। হাজার বারণ করা সত্ত্বেও আমার কথা শুনলো না আমার কথা। সমীর কান্নায় ভেঙে পড়ে, আর রাতারাতি সেই খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। একদিন সন্ধেবেলা আকাশ কালো করে ওঠে প্রচণ্ড ঝড়, আর তারপর শুরু হয় বজ্রপাত সহ প্রবল বৃষ্টি। এই দিদি দেখ, বাইরে কি সুন্দর ঝড় উঠেছে। চাটুর্যেদের আম বাগানে ধূপধাপ করে আম পড়ছে রে। চল না দিদি, আম কুড়িয়ে আনি। তুই কি পাগল হয়েছিস ভাই? দেখতে পাচ্ছিস না ঝড়ের সাথে সাথে কি জোর বাজ পড়ছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে। এখন বাইরে বেরোলে মা ঠ্যাং ভেঙে দেবে। দূর, তুই আমার কোনো কথাই শুনিস না। এই ঝড় বৃষ্টি টানা 2 দিন ধরে চলতে থাকে, আর তাতে নদীর জল একেবারে উপচে গ্রামের পুকুরে প্রবেশ করতে থাকে। এমন সময় নদীর জলে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর জল পিশাচিনী। এই সুযোগ, বৃষ্টিতে নদীর জল ক্রমশ বাড়ছে, আর এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। পরের দিন সকালে গ্রামের সব ছেলেরা পুকুরে স্নান করতে যায়। ডকাইও তার প্রাণপ্রিয় ধবলিকে নিয়ে সেই দিকেই যায়। ওহ, এই 2 দিন ধরে দাবিত্রি তাই না হলো, বালি থেকে বেরোতেই পারেনি। শুনেছিস লতন কাকু আবার ওই নদীতে নামতে গিয়ে প্রাণ হারিয়ে দে। হ্যাঁ রে, এই জন্য আমার মাও আজকে পুকুরে স্নান করতে আসতে দিচ্ছিল না। মা বলেছে তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যেতে। হ্যাঁ, রতন কাকুর জন্য খুব খারাপ লাগছে, কিন্তু আমরা তো আমাদের গ্রামের পুকুরে স্নান করব, আমাদের কিচ্ছু হবে না। তারপর তারা পুকুর পাড়ে এসে একে একে জলে নামে। ডকাই পুকুর পাড়ে ধবলিকে দাঁড় করিয়ে বলে, তুই এখানেই দাঁড়া ধবলি, আমি স্নান করে তারপর তোকে ভালো করে স্নান করিয়ে দেব। এরপর ডকাই ও তার বন্ধুরা মিলে পুকুরে দাপাদাপি করে স্নান করতে শুরু করে। চলে সাঁতরে পুকুর এপার ওপার করা।
তাল গাছে উঠে ঝাঁপ দেওয়া। ঠিক তখনই শুরু হয় আবার ঝমঝম করে বৃষ্টি। এই চল চল, বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাই, না হলে আমার মা খুব বকবে। আরে দাঁড়া না, এই বৃষ্টিতে পুকুরে স্নান করার মজাটাই আলাদা। এই কথা বলে আবার তারা বৃষ্টির মধ্যে তাল গাছ থেকে ঝাঁপ দিয়ে একে একে সাঁতার কাটতে শুরু করে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর হঠাৎ বাজ পড়তে শুরু করে। এই না না, এবার বাজ পড়তে তুলো কলাতে থাকাটা ঠিক হবে না, আমরা সবাই চলে যাচ্ছি। তোরা যা, আমি ধবলিকে স্নান করিয়ে নিয়ে তারপর যাচ্ছি। এই কথা শুনে সব ছেলেরা বাড়ির দিকে চলে যায়। আর ডকাই গুনগুন করে গান করতে করতে ধবলির গা ঘষে ঘষে স্নান করাতে থাকে। তারপর একটু বেশি জলে নেমে ধবলির দিকে জল ছড়তে থাকে। কিরে ধবলি, কেমন লাগছে? ঠিক তখনই হঠাৎ করে ডকাইয়ের পায়ে একটা টান পড়ে। ডকাই নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না। কে যেন তাকে টেনে টেনে জলের গভীরে নিয়ে যেতে থাকে। বাঁচাও বাঁচাও, আমার পা ধরে কে টানছে, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু প্রবল বৃষ্টি আর বজ্রপাতের কারণে ডকাইয়ের চিৎকার কেউ শুনতে পায় না। এদিকে ডকাই ধীরে ধীরে জলে ডুবে যেতে থাকে। তখন দেখা যায় সেই জল পিশাচিনীকে। সে আর তার হাসির শব্দে আকাশ বাতাস যেন কেঁপে ওঠে। তখন ধবলি গাই পুকুরের পার থেকে তার গলার দড়িটা ডকাইয়ের সামনে ফেলে দেয়। ডকাই কোনো রকমে সেই দড়িটা ধরে ফেলে। ধবলি গাই তাকে উপরের দিকে টানতে থাকে, আর জল পিশাচিনী ডকাইকে নিচের দিকে টানতে থাকে। অবশেষে ধবলি গাই ডকাইকে টেনে উপরে তোলে। দেখা যায় ডকাইয়ের গোটা পায়ে কেবল আঁচড়ের দাগ। ধবলি, আজ তুই না থাকলে আমার যে কি হতো। আজ তুই আমার প্রাণ বাঁচিয়েছিস ধবলি, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। এরপর ধীরে ধীরে সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা বানি ডকাইয়ের পায়ে বিশল্যকরণী পাতার রস লাগাতে থাকে। সত্যি করে বলতো ভাই, তোর পায়ে এইরকম আঁচড়ের দাগ কি করে হলো? কোথাও পড়ে গেলে তো এরকম ভাবে কাটবে না। আচ্ছা, তুই কি নদীতে গিয়েছিলিস? তারপর ডকাই বানিকে সব ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে, কি বলছিস কি ভাই? হ্যাঁ রে দিদি, ওই জল পিশাচিনী মনে হয় এখন নদী থেকে পুকুরে চলে এসেছে। কিন্তু তা কি করে সম্ভব? সে নদী থেকে সাঁতরে পুকুর পর্যন্ত এলো কিভাবে? আমার মনে হয় দুদিন যে প্রচন্ড বৃষ্টি হলো, নদীর জল ছাপিয়ে গ্রামে ঢুকছিল, আর সেই সুযোগেই জল পিশাচিনী সাঁতরে পুকুরে চলে এসেছে। আমাদের গ্রামে ওই একটাই বড় পুকুর, সবাই সেই পুকুর ব্যবহার করে। ওই জল পিশাচিনীকে তাড়াতে না পারলে যে আমাদের গ্রামের সব লোক প্রাণ হারাবে। শোন দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তারপর গভীর রাত নামতেই তাদের মা ঘুমিয়ে পড়লে বানি আর ডকাই ধবলি গাইকে নিয়ে চলে যায় তাদের গ্রামের একজন শিকারীর বাড়িতে এবং তাকে সব কথা খুলে বলে। তারপর সবাই মিলে যায় ওই পুকুর পাড়ে। মনে আছে তো ধবলি, তোকে কি করতে হবে? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। ধবলি গাই গিয়ে পুকুরের জলে মুখ ডুবিয়ে জল খেতে থাকে। আর তারা তিনজন গিয়ে লুকোয় একটি ঝোপের আড়ালে। একটু পরেই পুকুরের জলে প্রবল আলোড়ন সৃষ্টি হয়, আর সেই মুহূর্তে জল থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর জল পিশাচিনী। তাকে দেখে শিকারী ভয়ে কাঁপতে শুরু করে। সে তীর চালাতেই পারে না। কি হলো কাকা, তুমি তীর চালাও, না হলে যে আমার ধবলি গাই। কিন্তু ততক্ষণে ওই জল পিশাচিনী তার হাত বাড়িয়ে ধবলি গাইকে তার দিকে টেনে নেয়। ঠিক সেই মুহূর্তে ডকাই শিকারীর হাত থেকে তীর ধনুকটা কেড়ে নিয়ে তীর চালায়, আর সেই তীর গিয়ে লাগে পিশাচিনীর কপালে। পিশাচিনী ধবলিকে নিয়ে সোজা পুকুরের জলে ডুব দেয়। তখন শুধুই দেখা যায় পুকুরের জল তোলপাড় করছে।
ভাই এসব কি হচ্ছে? আমার যে খুব ভয় করছে। ওই পিশাচিনী আমাদের ধবলিকে নিয়ে কোথায় গেল? দেখতে দেখতে সকাল হয়ে যায়। ডকাইয়ের মা তাদের খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে আসে এবং দেখে সেখানে অনেক লোক জড়ো হয়েছে। আর পুকুর পাড়ে বসে বানি ও ডকাই কাঁদছে। তারপর পুকুরের দিকে তাকিয়ে দেখে সেখানে ভেসে রয়েছে জল পিশাচিনী আর ধবলি গাইয়ের মৃতদেহ। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।